আসসালামু আলাইকুম। ডেওয়াল ব্রেভেস কিংবা টিম ডেভিডের মতো ব্যাটাররা ঘন ঘন ছক্কা কিভাবে মারেন তার পেছনে অনেকগুলো বায়োমেকানিক্যাল ফ্যাক্টর জড়িত। তবে অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর নিয়ে আলোচনা করতে চাই, যেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কেউ কেউ 9-10 বছর গবেষণা করে পিএইচডিও পর্যন্ত করেছেন, এবং সেই গুরুত্বপূর্ণ ফ্যাক্টরটা লুকিয়ে আছে তাদের ব্যাকলিফটের মাঝে। খেয়াল করে দেখেন, এই দুইজন ব্যাটারি যেই ব্যাকলিফটে ব্যাটিং করে থাকেন, স্পোর্টস বায়োমেকানিক্সের ভাষায় সেটাকে বলা হয় এলবিবিটি, অর্থাৎ ল্যাটারাল ব্যাটিং ব্যাকলিফট টেকনিক। এই জায়গাটা উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে তাদের ব্যাকলিফটটা কিন্তু আপরাইট না, অর্থাৎ উইকেট কিপার বরাবর না, সেটা প্রথম স্লিপ অথবা থার্ড ম্যান বরাবর। আপনি যদি গুগলে এই এলবিবিটি কথাটা লিখে সার্চ মারেন, তাহলে আপনি সাউথ আফ্রিকান জার্নাল অফ স্পোর্টস বায়োমেকানিক্স অ্যান্ড মেডিসিনের একটা পুরো বিশদ আর্টিকেল পাবেন, যেখানে একটা কেস স্টাডি উপস্থাপন করা হয়েছে। দক্ষিণ আফ্রিকান এই গবেষণায় একটা বিষয় দেখা যায় যে আন্তর্জাতিক ক্রিকেটের প্রায় 75% ব্যাটসম্যান কিন্তু এলবিবিটিকে ফলো করে থাকেন, অর্থাৎ ল্যাটারাল ব্যাটিং ব্যাকলিফট টেকনিককে ফলো করে থাকেন। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটের নিচের দিকে যারা খেলেন, অর্থাৎ আন্ডার-19 কিংবা নিচের দিকের এজ লেভেল ক্রিকেট কিংবা যারা ডোমেস্টিক ক্রিকেট খেলছেন, তাদের প্রায় 35% এই টাইপের ব্যাটিং ফর্মুলা ফলো করে থাকেন। আমি এই ব্যাপারটা নিয়ে গবেষণা করতে গিয়ে ইয়াশাসবি জয়সওয়ালের একটা এক্সাম্পল খুঁজে পেলাম। আন্ডার-19 স্টেজে ইয়াশাসবি জয়সওয়ালের ব্যাকলিফটটা ছিল কিন্তু মূলত আপরাইট, অর্থাৎ উইকেট কিপার বরাবর। তবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে যখন তিনি এসেছেন, অর্থাৎ আন্ডার-19 পর যখন তিনি পরিচালিত হয়ে এসেছেন, তিনিও কিন্তু এলবিবিটি ফর্মুলাকে ফলো করা শুরু করেছেন। এবং সেই জার্নালে একটা বিষয় খুব ভালো মতো উল্লেখিত আছে, যে সমস্ত ব্যাটাররা এলবিবিটি টেকনিকে ব্যাকলিফট ফলো করে থাকেন, সে সমস্ত ব্যাটারদের স্কোরিং জোনটা অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পায়, রাদার দ্যান যে সমস্ত ব্যাটাররা একটু আপরাইট অবস্থানে তাদের ব্যাকলিফটটাকে রাখেন, তাদের স্কোরিং জোনটা আসলে অত বেশি বৃদ্ধি পায় না। এবং এই ব্যাপারে আরেকটা সায়েন্টিফিক গবেষণা তারা করেছে যে এরকম এলবিবিটি স্টান্সে যখন একটা ব্যাকলিফট থাকে, তখন একজন মানুষের শোল্ডারটা স্ট্রেচ হতে পারে অ্যাভারেজে শোল্ডারটা স্ট্রেচ হয় 47 ডিগ্রি। অন্যদিকে যে সমস্ত ব্যাটাররা আপরাইট অবস্থাতে তাদের ব্যাকলিফটটাকে রাখেন, তাদের অ্যাভারেজ শোল্ডার স্ট্রেচিং এর পরিমাণটা থাকে 23 ডিগ্রি। এই পার্টিকুলার ব্যাপারটা নিয়ে স্পোর্টস সায়েন্টিস্ট ডক্টর হাবিব নূর ভাই, তিনি 9 বছর ধরে একটা গবেষণা করেছেন এবং তিনি সেটাকে একটা পিএইচডির পর্যায়ে নিয়ে গেছেন। 2019 সালে 7th ওয়ার্ল্ড কংগ্রেস অন সায়েন্স অ্যান্ড মেডিসিন ইন ক্রিকেট, এই সেমিনারটাতে তিনি একটা স্পিচ দিয়েছিলেন। যারা এই বিষয়টা বুঝতে পারছে না তাদেরকে বলি, এই যে ক্রিকেটের বায়োমেকানিক্যাল এই সমস্ত বিষয় নিয়ে ওয়ার্ল্ড কংগ্রেসও হয়, অর্থাৎ ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় যারা ক্রিকেট সায়েন্টিস্ট আছেন, ক্রিকেট বিজ্ঞানীরা আছেন, তারা কিন্তু এই মিটিংয়ে থাকেন এবং তারা তাদের কেস স্টাডিগুলো নিয়ে কথা বলেন। এবং ডক্টর হাবিব নূর ভাই সুন্দর করে এই পার্টিকুলার ব্যাপারটা নিয়ে একটা লেকচার দিয়েছিলেন। সেই লেকচারটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তার ওই লেকচারে একদম শুরুতে যদি আপনি খেয়াল করে দেখেন, তাহলে দেখবেন যে তিনি দুজন ব্যাটসম্যানের একটা ডিফারেন্স দেখিয়েছেন। কোনো একজন ব্যাটসম্যান যিনি হয়তো একটু নিচের লেভেলে ক্রিকেট খেলেন, তার ব্যাটিং স্টান্সটা, অর্থাৎ ওই জায়গাটা ব্যাকলিফটের স্টান্সটা আপরাইট অবস্থায়। অন্যদিকে পাশে তিনি রেখেছেন স্টিভেন স্মিথের ছবি, সেই জায়গাটাতেই তিনি আসলে শুরু করেছেন, তার কাভার ছিল ঠিক এই জায়গাটাতে। এরপর সেকেন্ড পেজে তিনি একটা ডেটা দিয়েছেন এবং সেই ডেটাটা মূলত আসলে গত 100 বছরে 30 জন অনেক বেশি মাত্রায় অ্যাভারেজের অধিকারী ব্যাটসম্যান টেস্ট ম্যাচ ক্রিকেটে, তাদের ব্যাপারে তিনি একটা জরিপ করেছেন এবং সেই জরিপে একটা বিষয় খেয়াল করে দেখেছেন, এই 30 জনের মধ্যে 25 জনই এলবিবিটি ফলো করে থাকেন, অর্থাৎ 25 জনই এলবিবিটিকে ফলো করেছেন। এখানে একটা বিষয় তিনি উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে সমস্ত ব্যাটাররা এলবিবিটি ফলো করে থাকেন, তাদের ব্যাট ফেসটা অনেক বেশি মাত্রায় ওপেন থাকে, রাদার দ্যান যে সমস্ত ব্যাটসম্যানরা আসলে এলবিবিটি ফলো করেন না, মানে আপরাইট ব্যাকলিফট রাখেন, তাদের ব্যাটের ফেসটা অনেক বেশি মাত্রায় ক্লোজ থাকে। তবে একটা বিষয় তো তিনি উল্লেখ করেছেন, সেটা হচ্ছে টপ 30 বেশি অ্যাভারেজের ব্যাটসম্যানদের মধ্যে 25 জনকেই তিনি পেয়েছেন যারা এরকম এলবিবিটি ফলো করে থাকেন। এর পরের পাতাটা আসলে খুব ইন্টারেস্টিং, সেখানে বিভিন্ন এরার বিভিন্ন ব্যাটারদের এই ব্যাকলিফটের স্টাইলটাকে আসলে দেখানো হয়েছে, উপস্থাপন করানো হয়েছে। এবং আপনারা যদি দেখেন, একদম শুরুর দিকের ক্রিকেট এরার মধ্যে জর্জ হেডলি, স্যার ডন ব্র্যাডম্যান থেকে শুরু করে জ্যাক হবস, ওয়াল্টার হ্যামন্ড, স্যার ওয়ালকট, লেন হাটন, যাদেরকে আপনি দেখছেন না কেন, ম্যাক্সিমাম ব্যাটারদেরকে, ইভেন ওই সময়কার ম্যাক্সিমাম ব্যাটাররাও কিন্তু তাদের ব্যাকলিফটের সময়টা এই এলবিবিটিটাই ফলো করে থাকতেন। এরপর তিনি 90s বেশ কিছু ফেজ দেখিয়েছেন এবং 90s ফেজ আমরা দেখতে পাচ্ছি হার্শাল গিবস এরকম এলবিবিটি ফলো করা, এমএস ধোনি এলবিবিটি ফলো করা, স্টিভেন ফ্লেমিং তিনিও এলবিবিটি ফলো করা, শাহিদ আফ্রিদি তিনিও এলবিবিটি ফলো করা, স্যার ভিভিয়ান রিচার্ডস আরেকটু আগে তিনিও এলবিবিটি ফলো করতেন, এবিডি ভিলিয়ার্স,
শেন ওয়াটসন, অ্যান্ড্রু সাইমন্স, সুরেশ রায়না, হাশিম আমলা প্রত্যেকেই কিন্তু তাদের ব্যাকলিফটের পজিশনটা সেখানে উইকেট কিপার বরাবর না, সেটা ফার্স্ট লিফট কিংবা থার্ড ম্যান ওই বরাবর রয়েছে। ইভেন মডার্ন ডে ক্রিকেটেও আপনি বিরাট কোহলি থেকে শুরু করে ডেভিড ওয়ার্নার, এবি ডিভিলিয়ার্স, শিখর ধাওয়ান, গৌতম গম্ভীর, রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে, মুরালি বিজয়, কুইন্টন ডিকক, সুরেশ রায়নাদের এক্সাম্পলটাও তিনি দিয়েছেন আলটিমেটলি, যে এরকম ল্যাটেরাল ব্যাকলিফটে তারা ব্যাটিং করে থাকেন এবং তাদের সাকসেস রেটের জায়গাটা অনেক বেশি। একটা বিষয় একটু আমি আমার নিজের গবেষণার জায়গা থেকে উল্লেখ করি। একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে যশস্বী জয়সওয়াল যখন তিনি আন্ডার-19 পর্যায়ে ছিলেন, ওই সময়টাই তার ব্যাকলিফটটা ছিল একদম আপরাইট অবস্থা উইকেট কিপার বরাবর, যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি চেঞ্জ করে সেটাকে ল্যাটারাল ব্যাকলিফট এনেছেন। এটা জাস্ট একটা মাইনর অ্যাডজাস্টমেন্টের কথা, যেটা ভিজিবল আমরা দেখতে পাচ্ছি। এই কথাটা বলছে অনেকেই একটা প্রশ্ন করেন যে আসলে ইন্ডিয়ান ব্যাটাররা বা অন্যান্য দেশের ব্যাটাররা তারা 19-এর পর তারা ভালো খেলেন কিভাবে। এই যে মাঝের সময়টার যে অ্যাডজাস্টমেন্ট, এটা জাস্ট একটা এক্সাম্পল আমি আপনাকে দিলাম, যে একটা ব্যাকলিফটের অবস্থানের এক্সাম্পল। বাট এরকম আর ছোট ছোট অনেক ইনভিজিবল জায়গায় হয়তো বা তারা অ্যাডজাস্টমেন্ট করেন, যেটা আমাদের দেশের ক্রিকেটে আমরা আসলে খুব বেশি ওইভাবে দেখতে পাই না। সো এর পরের পেজটায় যদি আমরা যাই, সেই প্রেজেন্টেশনটার একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে বিভিন্ন ফরম্যাটে ল্যাটারাল ব্যাকলিফটটা ইউজ করেন আসলে কি পরিমাণ ক্রিকেটাররা। সেখানে একটা বিষয় উল্লেখযোগ্য, প্রায় 75% ব্যাটাররা টেস্ট ম্যাচ ক্রিকেটে ল্যাটারাল ব্যাকলিফট ব্যবহার করে থাকেন। প্রায় 80% ব্যাটসম্যানরা ওয়ানডে ক্রিকেটে ল্যাটারাল ব্যাকলিফট ব্যবহার করে থাকেন। প্রায় 90% ব্যাটসম্যানরা টি-20 ক্রিকেটে ল্যাটারাল ব্যাকলিফট ব্যবহার করে থাকেন। অর্থাৎ টি-20 ক্রিকেটে ল্যাটারাল ব্যাকলিফট ব্যবহারের সংখ্যাটা আমরা মানে অনেক বেশি মাত্রায় দেখতে পাচ্ছি। ইনফ্যাক্ট আমি যদি লাস্ট আইপিএলের একটা এক্সাম্পল দিই, শ্রেয়াস আইয়ার নাওয়াডেজ তিনি কিন্তু অনেক বেশি মাত্রায় ল্যাটারাল ব্যাকলিফট ব্যবহার করে থাকেন। এখন এই যে ল্যাটারাল ব্যাকলিফটের এই ব্যবহারটা আমি শ্রেয়াস আইয়ারের এক্সাম্পলটা এবং জয়সওয়ালের এক্সাম্পলটা, এটা সো এই যে ডক্টর হাবিবের অ্যানালাইসিসের প্রেক্ষিতে পরবর্তী সময় আমি যখন এটাকে নিয়ে রিসার্চ করতে গেলাম, তখন আসলে এই দুজনের ক্ষেত্রে একদম খুব ভিজিবল বেশ কিছু বিষয় আমার চোখে পড়লো। ইনফ্যাক্ট বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। তাদের এই ব্যাপারটা নিয়ে আমরা আইপিএল এর সময় অনেক অ্যানালাইসিস করেছিলাম এবং তখন সেটাকে রিলেট করতে পারলাম যে ওকে, এই ব্যাপারটা নিয়ে ওনারা পিএইচডি করেছেন, বাট আমরা এই ব্যাপারটা কিন্তু নোটিস করেছি কিন্তু খুব ভালো মতো। এই যে এলবিবিটির যে টার্মটা হয়তো ফর্মালি তখন আপনাদেরকে বলতে পারি নাই, যেটা আসলে এই বায়োমেকানিক্যাল স্টাডি করতে গিয়ে আসলে খুব ভালো মতো দেখতে পেয়েছি। এর পরবর্তী যে পেজটা আমরা যেটা দেখতে পেয়েছি, এখানে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর দেখানো হয়েছে, সেটা হচ্ছে নিচের দিকের ব্যাটসম্যানরা খুব কম এরকম ল্যাটারাল ব্যাকলিফটে আসলে খেলে থাকেন। সেখানে ইন্টারন্যাশনাল পর্যায়ে প্রায় 75% ব্যাটসম্যান এই ধরনের ব্যাকলিফটে আসলে খেলে থাকেন, বাট নিচের দিকে বা নিচের সারির দিকে ব্যাটসম্যানরা ওইভাবে খেলে থাকেন না। সো ওই যে নিচের দিকের কোচরা এই ব্যাপারগুলো সম্পর্কে যত বেশি জানবে, তারা হয়তো বা আগে থেকেই প্লেয়ারদেরকে একদম ভালো মতো প্রিপেয়ার করতে পারবে। এই আউটকামটা সেই অ্যানালাইসিসের জায়গা থেকে আসলে উঠে এসেছে বা সেই প্রেজেন্টেশনের জায়গা থেকে উঠে এসেছে। এর পরের পেজে একটা বিষয় খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে দুইজন অ্যামেচার ব্যাটসম্যানকে নিয়ে তারা এক্সপেরিমেন্ট করেছিলেন এবং তার সাথে দুইজন এমন ব্যাটসম্যান যারা ল্যাটারাল ব্যাকলিফটে থাকেন। স্যার ডন ব্র্যাডম্যানকেও তারা সেখানে এক্সাম্পলে দিয়েছেন। খেয়াল করে দেখবেন এখানে একদম স্পষ্টভাবে লেখা আছে যে তাদের শোল্ডার অ্যাঙ্গেলটা 35 ডিগ্রি পর্যন্ত তারা সর্বোচ্চ হয়তো বা রোটেট করতে পারছেন, 35 এবং স্যার ডন ব্র্যাডম্যানের ক্ষেত্রে 60 ডিগ্রি পর্যন্ত তিনি শোল্ডারটাকে মুভমেন্ট করতে পারতেন। আরেকজন ব্যাটসম্যান, একজন জুনিয়র ব্যাটসম্যান যিনি একেবারে আনকোচড, কিন্তু যেহেতু তিনি ওই ল্যাটারাল ব্যাকলিফটে ব্যাট ধরেন, তিনি প্রায় 75 ডিগ্রি পর্যন্ত তার শোল্ডারটাকে ওই জায়গাটায় মুভমেন্ট করাতে সক্ষম হয়েছেন। এই ব্যাপারটা কিন্তু এই গবেষণা থেকে উঠে এসেছে। সো আলটিমেট ফ্যাক্ট যেটা, যে একজন ব্যাটসম্যান যখন অনেক বেশি মাত্রা অ্যাকুরেট হবেন, অনেকগুলো ফ্যাক্টর আস্তে আস্তে কাজ করে এবং তার মধ্যে এটাও একটা অনেক বড় ফ্যাক্টর, যেটা নাওয়াডেজ মডার্ন ডে ক্রিকেটে আর অনেক বেশি মাত্রায় গবেষণা হচ্ছে এবং সেই গবেষণা অনুযায়ী অনেক বেশি মাত্রায় কথা হচ্ছে। এবারে একটা বিষয় খুব উল্লেখযোগ্য, যে এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, আমি জানি যে অনেক মানুষের কাছে এই বিষয়গুলো মনে হবে যে এগুলো কি কথা বলা হচ্ছে, অনেকের মাথার উপর দিয়ে যাবে, অনেকে চিন্তা করবে যে আরে এরকমভাবে হয় কিনা। এরকমভাবে যদি না হতো তাহলে ওয়ার্ল্ডে স্পোর্টস সায়েন্টিস্টদের এরকম সেমিনার হতো না। এরকম সেমিনারে তারা এরকম 9-10 বছর ধরে গবেষণা করে তারা এরকম থিসিস পেপারগুলো উপস্থাপন করতেন না, কেউ পিএইচডি করতেন না। এই যে ক্রীড়া বিজ্ঞানটা যে আসলে কত উপরের দিকে অবস্থানে, দুঃখের বিষয় খুব রিসেন্টলি একটা সংস্থা একটা জরিপ করেছে এবং সেই জরিপে বলেছে আমাদের বাংলাদেশের
দ্বাদশ শ্রেণীর শিক্ষা ব্যবস্থার যে মান সেটা উন্নত বিশ্বের সপ্তম শ্রেণীর শিক্ষা ব্যবস্থার মানের সমান। এই যে যাদের কাছে মনে হচ্ছে যে এগুলো দিয়ে কিছুই হয় না, এগুলো কোনো কিছুই না, আমার খুব মায়া লাগে। পুরো বিশ্বটা আসলে কোন দিকে চলে গেছে আর আমরা এখনো কোথায় পড়ে আছি। আমাদের চিন্তার জায়গাটা অনেক সংকীর্ণ, আমরা এগুলো ভাবতেই পারি না, আমাদের এগুলো বিশ্বাস হয় না, কারণ আমরা এই জ্ঞানগুলো চর্চাই করি না। আমাদের লেভেলটা, চিন্তা করার লেভেলটাই ওই পর্যন্ত যায় না। একটা কবিতা ছিল যে থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ। এই যে কবিতাটা যে সময়ের প্রেক্ষাপটে লেখা হয়েছিল তখন আমাদের হাতে রিসোর্স ছিল না খুব বেশি, কিন্তু মানুষের জানার আগ্রহের জায়গাটা ছিল। কিন্তু সত্যিকারের অর্থে এখন আমাদের কাছে রিসোর্স অনেক আছে, কিন্তু সেই রিসোর্সের সঠিক ব্যবহারটা আমরা ঠিকঠাক মতো করতে পারি কিনা সেটা একটা অনেক বড় সন্দেহের বিষয়। যে কারণে আমাদের যে এডুকেশনাল সিস্টেমের যে একটা নিচের দিকে নেমে যাওয়ার ব্যাপারটা, এই যে আমাদের ক্লাস 12 সেটা উন্নত বিশ্বের ক্লাস 7, এটার একদম সুস্পষ্ট এক্সাম্পলটা কিন্তু আসলে এই জায়গাটাতেই। এবং উন্নত বিশ্ব অনেকভাবে চিন্তা করছে, কিন্তু আমরা খুব স্বাভাবিকভাবে এগুলো দেখে অনেকের কাছে মনে হবে যে আরে এইভাবে কি ক্রিকেট খেলা হয় কিনা, বল মারবে আর ব্যাট দিয়ে পিটাবো তাইলেই ক্রিকেট। বিষয়টা আসলে সেরকম না। উন্নত বিশ্ব স্পোর্টস সায়েন্স, ক্রিকেট সায়েন্স অনেক বেশি মাত্র এগিয়ে গেছে, এগুলো এখন অনেক বড় পড়াশোনার বিষয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।